জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJA 300W মডেলের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয়েছে $1,11,000 বা $1,26,00,000 বিলাসবহুল এই ধরনের গাড়ির শুল্ক হার 826.60%। শুল্কসহ বাংলাদেশে এই গাড়িটির দাম পড়ার কথা 12 কোটি টাকার মতো। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনায় তিনি 10 কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি এখন ব্যারিস্টার সুমনের। কি করে হলো, কেমনে হলো? সেনা সৎ নীতিবান মানুষ, ভাইরাল মানুষ, সমাজের অসঙ্গতিগুলো নিয়ে তিনি লাইভ করতেন ফেসবুকে। সেই থেকে উনি উঠে আসছেন, সেই নিম্ন থেকে উঠে আসছেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে। উনি না আইন প্রণেতা, উনি না অনেক কিছু সমন্বয়, উনি না ব্যারিস্টার সুমন, উনি না মানুষকে যারা নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ তাদের বিচার পাওয়ায় দেন সেই ব্যারিস্টার সুমন এখন বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি ব্যবহার করেন। তিনি যখন সংসদ সদস্য হয়েছেন তখন এমপি কোটায় উনি সবচেয়ে দামি গাড়ি বাংলাদেশে নিয়ে আসছেন। ওনার গাড়ির দাম উনি দেখিয়েছেন 1,26,00,000 টাকা, কিন্তু ওই গাড়ি বাংলাদেশে শুল্ক দিয়ে ঢুকতে গেলে আরো 10 কোটি টাকা লাগবে, শুল্ক দিতে হবে। এবং সেই গাড়ির সর্বসকল্য মূল্য দাঁড়ায় প্রায় 12 কোটি টাকা মূল্যে। তাহলে বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি উনি ইউজ করবেন, বাট উনার কপাল খারাপ। টোটাল 10 জন সংসদ সদস্য, তার ভিতর নায়ক ফেরদৌসও আছে এবং সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট খুব ভালো একজন ক্রিকেটার, কিন্তু তেমনি একজন বড় মাপের বেয়াদব। তিনিও নিয়ে আসছেন সেকেন্ড দামি গাড়ি। যা ওগুলো পরের ব্যাপার। তা ব্যারিস্টার সুমন এই 12 কোটি টাকা দামের এই গাড়ি বাংলাদেশে নিয়ে আসছেন। 10 জন গাড়ি নিয়ে আসছেন, তার ভিতরে 6 জন শেখ হাসিনা সরকারের পতনের আগেই খালাস করে নিছেন, কিন্তু 4টা গাড়ি খালাস হয়নি, খালাস করতে পারে নাই, করে নাই। সরকার পতনের পরে যেহেতু আর সংসদ নাই, তিনি এমপিও নাই, সেহেতু আর গাড়িগুলো খালাস করতে পারেন নাই। তো যদি খালাস করতে পারতেন তাহলে উনি বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি ইউজ করতেন। এই দামি গাড়িটা জাপান থেকে আনা হয়েছে। এই গাড়ি আনতে যে উনি ওনার দেখাইছেন 1,26,00,000 টাকা, আর বাংলাদেশে ঢুকতে গেলে আরো 10 কোটি টাকা মূল্যে শুল্ক দেওয়া লাগতো। যেহেতু তিনি এমপি কোটায় নিয়ে আসছেন সেহেতু তার সেই শুল্ক দেওয়া লাগতো না। তা উনি একজন সজ্জন ব্যক্তি, উনি সমাজের কি বলে আয়না একজন, কিন্তু উনি দেখেন বাংলাদেশে কিভাবে শুল্ক ফাঁকি দেবেন, বাংলাদেশের সরকারে, বাংলাদেশের জনগণরে এইভাবে বোকা বানায় উনি সবচেয়ে দামি গাড়িটা নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন রে ভাই? হ্যাঁ, আপনি না কোনো রকম হইলেই হয়, আপনি না এই, আপনি না সেই, আপনি না কত কিছু। তাহলে আপনি বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি নিয়ে আসবেন কেন? তাহলে যদি এই শুল্কটা যদি দেয়া লাগে আপনার 10 কোটি টাকা, তাহলে আপনি বুঝছেন বাংলাদেশে কতটা ইয়া হয়, সরকারি খাতে এই টাকাটা জমা হয়। কিন্তু যেহেতু এমপি কোটায় নিয়ে আসছেন সেহেতু আপনার শুল্ক তো দেয়া লাগবে না, কিন্তু আপনি এত দামি গাড়ি কেন নিয়ে আসবেন? যেখানে বাংলাদেশের চিনি আনতে গেলে প্রচুর পরিমাণে শুল্ক দেয়া লাগে। মোবাইল ফোন, বাংলাদেশের 16 কোটি মানুষের এখন প্রায় 12 কোটি মানুষের হাতেই মোবাইল ফোন, ম্যাক্সিমাম মানুষের হাতেই মোবাইল ফোন। সেই মোবাইল ফোন আনতে গেলেও এখন উচ্চ মূল্য শুল্ক দেওয়া লাগবে। আপনারাই তো আইন প্রণেতা, আপনারাই তো এগুলো বানাইছেন, কিন্তু আপনাদের ব্যবহার করার জন্য যে গাড়ি, সেই গাড়ি আপনারা কোটা এই শুল্ক মুক্ত ভাবেই নিয়ে আসবেন। বাহ, এই হচ্ছে আপনারা আইন প্রণেতা, এই হচ্ছে আপনারা জনপ্রতিনিধি। আপনার কারণে আপনার এলাকার মানুষ আপনাকে বিপুল ভোটে বিজয়ী করে ওই সংসদ সদস্য পাঠিয়েছে।
কারণ আপনি দেশের কথা বলবেন, এই মানুষের কথা বলবেন, আর আপনি নিজেই প্রথমেই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, একটা প্রবাদ আছে না? আপনি প্রথমেই নিজেই 10 কোটি টাকা শুল্ক মওকুফ করে গাড়ি নিয়ে আসেন, আর একজন সাকিব আল হাসান, সেও তার গাড়ির এরকম 10 কোটি টাকা শুল্ক আসবে, তিনিও সেটা না দিয়েই এমপি কোটায় সে গাড়ি নিয়ে আসছেন। তার কথা বাদ দেন রে ভাই, সে আসলেই একটা বিগ হাউস। তার কথা বলাটাই একটা মানে নিজের সম্মানেও লাগে, এরম একটা ব্যাপার। যেহেতু তারা সেলিব্রিটি, যেহেতু তারা বড় প্লেয়ার, তারপরে এইভাবে না বললেই নয়, বাদই দিলাম তার কথা। কিন্তু ব্যারিস্টার সুমন, সে তো নিম্ন থেকে উঠে আসছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, ব্যারিস্টার সুমন একবার বাইরে থাকা অবস্থায়, সম্ভবত আমেরিকায় থাকা অবস্থায়, তিনি একটা ভিডিওতে লাইভ করছিলেন। সেই ভিডিও বার্তায় বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে নোবেল পায় তার এটা মাথায় ঢোকে না, তার মাথায় এটা ঢোকেই না। ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়ে কিভাবে নোবেল পায়? আরে ভাই, আদার ব্যাপারই জাহাজের খবর নিয়েন না, জাহাজের খবর নিতেও হয় না, কারণ সেটা আপনাদের মতো অযোগ্য নিম্ন লোক, নিম্ন মানুষ, নিম্ন পর্যায়ের, তারা ওইটা মাথায় ঢুকবেও না। শুধু এইটুক মনে রাখেন যে নোবেল প্রাইজ পাইতে গেলে অনেক কিছু তার যোগ্যতা থাকা লাগে। সেই যোগ্যতা যখন হয় তখনই সে নোবেল পুরস্কার পায়। একটা কথা মাথায় রাখেন, সেই সব কিছু যোগ্যতা এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আছে, যার কারণে উনি নোবেল পেয়েছেন। সারা বিশ্ব তাকে সালাম করে, স্যালুট করে, এমন একটা মানুষ উনি। আপনার মতো ছোট লোক জাতীয় মানুষ মার্কা তারা এইসব আপনাদের মাথায় ঢুকবে না। একমাত্র ওই শেখ হাসিনার দালালি ছাড়া আপনাদের মাথায় আর কিছু ঢুকবে না। শেখ হাসিনার সাথে তার কি শত্রুতামি, কি বৃত্তান্ত, কি বিতর্ক, কি ঝগড়া, সেইটা আপনারা যারা আওয়ামী লীগ করেন শুধুমাত্র তারাই এই ডক্টর ইউনূসের বিরোধিতা করেন, আর বাংলাদেশের আর কোনো মানুষ বিরোধিতা করে না। একটা কথা মাথায় রাখবেন। আর বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি যেহেতু ইউজ করবেন, অবশ্য খালাসও করতে পারেন না, এখন তো আপনি পালাতক, কোথায় পালিয়ে আছেন, অজ্ঞাত স্থান থেকে আবার মাঝে মাঝে ভিডিও বার্তা দিচ্ছেন। যাই হোক, সব মিলাই ভালো থাকবেন, এই বাংলাদেশের মানুষকে সহযোগিতা করবেন, কারো দালালি করেন না, কোনো দল কানা হয়েন না, কারণ দালালি করলে আপনার এই পরিস্থিতির মতোই সবার হবে যে দালালি করবে। আপনাকে এই সাধারণ মানুষ মাথার তাজ বানিয়ে রাখছিল, মাথার তাজ, সেটা সবাই হতে পারে না ভাই, আপনাকে বানিয়ে রাখছিল। আর আপনি যেই ক্ষমতায় পেয়ে গেলেন অমনি দালালি শুরু করলেন, অমনি একটা দলের লোক হয়ে গেলেন, অমনি একটা সরকারের লোক হয়ে গেলেন। আপনি না স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন, স্বতন্ত্র হিসাবেই না আপনাকে মানুষ ভোট দিয়েছে, স্বতন্ত্র হিসাবেই না আপনাকে সংসদ সদস্য বানিয়েছে, অমনি আপনি দালাল হয়ে গেলেন। রে ভাই, কেন রে ভাই? একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কেন এসব করেছেন? কেন? আপনার কাছে মানুষের অনেক চাপ আসছিল, আর আপনি সেইগুলো পায়ে পিষে আপনি একটা দলের লোক হয়ে গেলেন, একটা দলের দালাল হয়ে গেলেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে।